নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সারা বিশ্ব যখন নতুন বর্ষবরণের উৎসবে মেতে উঠবার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার প্রাক মুহূর্তে বিষাদের ছায়া চা বলয়ে। বর্ষবরণের প্রাককালে বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের সোনালী চা বাগান। চরম সমস্যায় চা শ্রমিকেরা। এবছর জেলা বইমেলা মালবাজারে অনুষ্ঠিত হলেও জলপাইগুড়ি দুই সংস্থার উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। আগামী কাল থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা। আগামীকাল 1 জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ির 36তম বই মেলা। আগামীকাল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে বই মেলা। আয়োজক জলপাইগুড়ি নাট্য চর্চা কেন্দ্র ও স্টুডেন্টস হেলথ হোম। জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীরা বিভিন্ন রকমের বই নিয়ে আসছেন এখানে। 60টির ওপর থাকছে বইয়ের স্টল। ডুয়ার্স ছাড়াও বাংলাদেশ থেকে আসছে বইয়ের স্টল। রবিবার ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে এক সাংবাদিক সম্মেলনে এই কথা কমিটির সদস্যরা জানিয়েছেন। তারা বলেন, আগামীকাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বই মেলার শুভ সূচনা হবে, চলবে 8 জানুয়ারি পর্যন্ত। রোজ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মানুষের পছন্দের মতন বই পাওয়া যাবে এই বই মেলায়। আমি গৌতম গোহরাই, কার্যকরী সভাপতি, জলপাইগুড়ি বই মেলা 2024। আমাদের সভাপতি বললেন, সেই সূত্র ধরেই বলি, এই বছর আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির গর্ব ফিল্ম পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে আমাদের এই বইমেলা এবং এর সঙ্গে আমরা এবছর শতবর্ষ পালন করছি, যার কথা বললেন কল্যাণী দাশগুপ্ত। তিনি নারী আন্দোলন, শিক্ষা আন্দোলনের জলপাইগুড়ির একটি প্রধান নাম। তার শতবর্ষ আমরা সেই উপলক্ষে এই বইমেলার সাথে স্বাস্থ্যমেলারও সংযোজন আয়োজন করছি কল্যাণী দাশগুপ্তকে স্মরণ করে। এবং সলিল চৌধুরীর শতবর্ষ আমরা এই প্রাঙ্গণটির নাম সলিল চৌধুরীর নামে করেছি। এখানে জলপাইগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সংস্থা সবাই অংশ নিচ্ছেন, স্কুলগুলো অংশ নিচ্ছে। প্রকাশক হিসাবে মূলত কলকাতা থেকে এবং আমাদের সভাপতি যেটা বললেন, ডুয়ার্সের সম্প্রতি মাথা তুলে দাঁড়ানো সেই প্রকাশকরা আসছেন। দিল্লি থেকে প্রকাশক আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, ত্রিপুরা থেকে আসছেন। জলপাইগুড়ি বইমেলা একটা সার্বিকভাবেই বাংলা সাহিত্য সংস্কৃতির একটা উল্লেখযোগ্য ঘটনা। জলপাইগুড়ি বইমেলা প্রত্যেকের আগ্রহ থাকে। আমাদের গত বছর জলপাইগুড়ি বইমেলা হয়নি, একটা আক্ষেপ মানুষের মধ্যে ছিল। আমরা আশা করি সেই আক্ষেপ পূর্ণ হবে এবার এই বইমেলার আয়োজনে। এবং এই বইমেলা শুরু হচ্ছে এমন দিনে, জলপাইগুড়ি শহরের প্রশাসনিক জন্মদিন সেটাকে বলা যায়, প্রশাসনিকভাবে গঠিত হওয়া জলপাইগুড়ি 1 জানুয়ারি। সেদিন 3:30টার সময় একটি শোভাযাত্রা বেরোবে। তাতে অংশ নেবেন জলপাইগুড়ি সাংস্কৃতিক মানসিকতার মানুষজন, বইপ্রেমীরা, স্কুলের ছাত্রছাত্রীরা। সেটা স্টুডেন্টস হেলথ হোম সামনে থেকে বেরিয়ে এই মেলার মাঠে শেষ হবে। নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় সাজলো শহর। আজ বছরের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর 2023। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর 2024। আর সেই নতুন বছরকে স্বাগত জানাতেই বছরের শেষ দিনে জলপাইগুড়ি শহরের কয়েকটি জায়গায় আলোকমালায় সাজানো হলো জেলা প্রশাসনের তরফে। শহরের কদমতলা মোড়ে এই আলোকসজ্জা করা হয়েছে, যা দেখতে রীতিমতো ভিড় করেছেন মানুষজন। যদিও গত বছরের তুলনায় এবছরে শহরের বেশ কয়েকটি জায়গায় আলোক লাগানোর ছবি দেখা যায়নি, তবে ব্যতিক্রম হয়নি শহরের প্রাণকেন্দ্র কদমতলা। আলোকিত করা হয়েছে কদমতলা জুড়ে। লাল নীল রকমারি লাইটিং ফুটছে শহরে। 15 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া কান্দিপাড়া 4 নম্বর তিস্তা স্পারের অসীম সংঘের পরিচালনায় এদিন অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এখানে প্রতিযোগিতায় 2টি ভাগে ভাগ করা হয়, অনূর্ধ্ব 14 এবং 14-এর ঊর্ধ্ব। দূর দূরান্ত থেকে আসা প্রতিযোগীরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। কমিটির পক্ষ থেকে প্রসেনজিৎ কুমার লালা বলেন, শীতের সময় এই ম্যারাথন দৌড় প্রতিযোগীদের যথেষ্ট উৎসাহিত করে। 2টি গ্রুপে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় 150 জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছেন। প্রতি বছরই অসম সংঘের পরিচালনায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এবারের উৎসাহিত সদস্য সংখ্যা যারা এই ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ব্যাপক আকারে নবপ্রজন্মরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং সবথেকে বড় কথা, অনূর্ধ্ব 14 একটা আলাদা কচিকাচাদের নিয়ে 6 কিলোমিটারের আরেকটি ম্যারাথন প্রতিযোগিতা এই অসীম সংঘের পরিচালনায় এবার শুরু হলো। বলছিলাম, কতজন প্রতিযোগী মূলত অংশগ্রহণ করছে?
প্রায় 100-রও বেশি হচ্ছে 14 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন 100-র বেশি প্রতিযোগিতা, আর কচিকাচারা যারা অনূর্ধ্ব 14 তারাও 50-এর বেশি প্রতিযোগিনীরা এটাতে অংশগ্রহণ করেছে। বলছিলাম এই একটা শীতের মরশুম চলছে এই সময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, মানে এটা আপনার ওই খেলাধুলার জগতে কতটা সাড়া ফেলবে? না, এটা অবশ্যই এই সমাজে, বিশেষ করে এই এলাকায় বোয়ালমেনি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে নবপ্রজন্মকে দারুণভাবে উৎসাহিত করবে। আমরা ধীরে ধীরে বিভিন্ন খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের বোয়ালমারি একটা খেলাধুলার পীঠস্থান ছিল এক সময়, সেই গৌরব আমাদের যেন আবার পুনরায় ফিরে আসে। তার জন্য নবপ্রজন্মে এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড অসীম সংঘ পূর্বের থেকেও করে আসছে, আগামীতেও আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলবে। কত কিলোমিটার দৌড় হচ্ছে? 10 কিলোমিটারের উপরে হচ্ছে বড়দের এবং বাচ্চাদের 6 কিলোমিটার। বর্ষবরণে প্রাককালে বিষাদের ছায়া মালবাজারে, বন্ধ হয়ে গেল সোনালী চা বাগান। নতুন বছরের শুরু হওয়ার ঠিক আগেই বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালী চা বাগান। প্রশাসন ও শ্রম দপ্তরের কাছে সেখানে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হওয়ার ইমেল এসেছে। তারপরই বিষয়টি জানাজানি হয়। বাগানে অবশ্য এই মর্মে কোনো নোটিশ সেখানকার শ্রমিকেরা এদিন খুঁজে পাননি। পুজোর সময় থেকেই এই বাগানটিতে অচলাবস্থা চলছিল। এদিন অফিসিয়ালি বন্ধ হওয়ার শিলমোহরে শ্রমিকদের দুর্দশার মাত্রা যে আরও বাড়ল তা নিয়ে কোনো সংশয় নেই বলে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির খোঁজ খবর শুরু হয়েছে। মাল ব্লকের এই সোনালী চা বাগানে শ্রমিকের সংখ্যা 358 জন। শ্রমিকদের অভিযোগ, কাজ করেও মজুরি দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন ধরে। এর আগে বোনাস ইস্যুকে কেন্দ্র করে 19শে অক্টোবর সেখানে একবার কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও শ্রম দপ্তরের যুদ্ধকালীন তৎপরতায় 20শে অক্টোবর শিলিগুড়ির দাগাপুরে উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনারের দপ্তরে জট খোলে। বৈঠকের চুক্তি মোতাবেক 19% হারে বোনাসের মধ্যে 11% বাগান খোলার সময়ই মিটিয়ে দেওয়া হয়েছে। পুজোর বকেয়া বোনাসের 8% 23শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। যদিও শ্রমিকেরা জানাচ্ছেন সেসবের কিছুই মেলেনি, যার ফলে শ্রমিকেরা কাজে যেতে অনীহা প্রকাশ করেন। সূত্রের খবর, মালিকপক্ষ শ্রমিকদের দোষারোপ করে। মালিক পক্ষের বক্তব্য, শ্রমিকদের কাজকর্মে তীব্র অনীহা, পরিচালকদের কথা না শোনা, নিয়ম শৃঙ্খলা চূড়ান্ত অবনতি। গত 11ই ডিসেম্বর থেকে কাজে আসা বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করে। এতে বাগানে যে তীব্র আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তা বলা হয়েছে। সোনালী চা বাগানের শ্রমিক সুমিত্রা ওঁরাও হেলাডিস টিগ্গা বলেন, বাগান বন্ধ করে চলে গেছে বাগান কর্তৃপক্ষ, বাকি রয়েছে বোনাস, মজুরি সবই। এখন আমাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। নতুন বছরের আগেও আমাদের বাগানে বিষাদের সুর। আমরা চাই আমাদের পাওনা করি মিটিয়ে বাগানটি আবারও খোলা হোক। বাগানেরই বাসিন্দা ও তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাবুলাল ওঁরাও বলেন, শীতের সুখা মরশুম আসলেই বাগান বন্ধ করে দেওয়া এখনকার মালিকদের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে সোনালী চা বাগানকে বন্ধ করে দেওয়া হলো। তীব্র এর প্রতিবাদ জানাই। तो हम लोग का 2 नवंबर से अभी 2 दिसंबर से बंद हो गया है। अभी तो पूरा 1 महीना हो गया है। पिछले हम लोग का मैक्सिमम 6 फोर्टनाइट बाकी है अभी, और प्लस बोनस भी नहीं दिया है। इसके लिए अभी हम लोग का बहुत दुख है, जो इस बागान में मजदूर कोई काम नहीं है। अभी नया साल आ रहा है तो कैसे चलेगा? अभी तो क्या बनेगा, हम लोग तो ऐसे ही नया साल भी कुछ भी मनाने नहीं सकेगा। और अभी बंद होने का कारण अभी इधर उधर आदमी लोग जा रहा है काम करने, तब बाकी बात तो अब क्या करेगा, ऐसे बैठा हुआ है। क्या चाहते हैं? हम लोग तो चाहता है जल्दी से जल्दी बागान खुल जाए। और आप लोग का जो पेमेंट है पेमेंट तो 6 फोर्टनाइट बाकी है हम लोग का। उसको तो मांग है आप लोग का? हाँ, डिमांड तो है हम लोग का, उसको जल्द से जल्द दे दे तो अच्छा रहता है हम लोग का। आपका नाम? मेरा हेलाडिस टिग्गा है। बागान तो अभी बंद हो गया है। अभी हम लोग का बोनस भी नहीं मिला है, तालाब भी 6 ठो नहीं मिला है। हम लोग तो जैसे तैसे करके अभी बाहर दूसरा बागान में कमाने जाता है। उसको समस्या नहीं है? आप लोग का प्रॉब्लम नहीं है? बहुत समस्या है। तो क्या चाहते हैं? अभी हम लोग तो खेती बाड़ी भी नहीं करता है, बागान का आसरा में है, फिर बागान भी बंद हो गया। हम लोग चाहता है कि जल्दी जल्दी बागान खुले बोल के। बोनस मिला था? बोनस भी नहीं मिला है। तनख्वाह तालाब तो 6 ठो है, नहीं मिला है। नहीं मिला है? नहीं, तो बागान छोड़ के चला गया? हाँ, बागान छोड़ के चला गया। आप लोग क्या मांग है अभी वो बोनस मिले? हम लोग का जो ड्यू तालाबमान है वही सब देने के लिए बोल रहा है, फिर बागान भी जल्दी जल्दी खोले बोल के। आपका नाम? सुमित्रा ओरा। जब नया मालिक आया था ये संजय दत्त, तब से हम लोग आशा किए थे कि ये जो गार्डन है
सुचारू रूप से चले, अच्छा से चले, पेमेंट अच्छा से हो, लेबर का पालन पोषण अच्छा से हो। उस तरीके का हम लोग का जो विचारधारा लेके आए हम लोग, नया मालिक हम लोग लाए थे, लेकिन उस तरीके का हम लोग का जो एक भरोसा, एक विश्वास था, वो पूरी तरफ से टूट गया है। क्योंकि बीच बीच में जो सिट्टी का जो कटाई, जो गांच के कटाई काफ़ी सारा काट काट के लेके गया। उसके बाद में पेमेंट जो भी बागान के अंदर में जो भी मतलब टी गार्डन एक्ट के तहत जो मिलता है, चाय बागान के एक्ट के तहत, उस तरीका यहाँ कुछ भी नहीं है। अब फिलहाल बंद होने का कारण क्या, 6 फोर्टनाइट है वो जो दे नहीं पाया। उसके बाद जो 8% बोनस नहीं दे पाया, इसलिए हम लोग डिमांड किए थे 7 अब जुलाई को हम लोग बैठे थे जॉइंट आपका असिस्टेंट लेबर कमिश्नर, उसमें मैनेजमेंट था, मालिक था, हम लोग थे, उन्नियान थे, एलसी साहब थे। उसके बाद में देने का वादा किया था, उसके बाद में दे नहीं पाया, इसी कारण वो छोड़ के चला कितना गया। लेबर है? अभी 350। अभी कैसे चल रहा है? अभी तो बहुत मतलब इस तरीका का जो दुखद घड़ी में लेबर लोग कोई काम नहीं है, बाहर अपना अपना वो रोजी रोटी चलाने के लिए अपना पलायन कर रहे हैं यहाँ से, क्योंकि कोई उपाय भी नहीं है यहाँ। कोई इस तरीका कोई सोर्स नहीं है, कोई फैक्ट्रीज नहीं है, कोई दूसरा कोई तरीका का कोई काम मिले, उस तरह का कोई काम नहीं है। इसलिए दयनीय स्थिति में अपना जो भी रोजगार कहीं पर भी मिल रहा है वो उस जगह में जा रहा है। বাঘের আতঙ্ক ধূপগুড়িতে। চা বাগানে কাজ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনা ধূপগুড়ি ব্লকের গধেয়ার খুঁটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাতুলিয়ার চা বাগান এলাকায়। আহত ব্যক্তির নাম সুধীর রায়, বয়স 45। তিনি ওই চা বাগানেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে সুধীর রায় চা বাগানে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎই একটি বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবায় সুবীর রায়ের মাথা, হাত ও পা গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ ও মোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গোটা চা বাগান জাল দিয়ে ঘিরে ফেলেন। এদিকে লোকালয়ে বাঘের খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে ধূপগুড়ি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকেরা জানান, বাঘটিকে ধরতে তারা অভিযান শুরু করেছেন। এলাকায় যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। সকালবেলা ওই যে সেই শ্যামাবদর ওর ছিল পাতি বাগান, ঠিক আছে, পাতি বাগান ছিল। তো পাতি বাগানের ওই যে কোথা থেকে লোক নিয়ে আসছে ওই যে পাতি মানে ঝাড়নি করার জন্য, ঠিক আছে, ঝাড়ার জন্য। তো ওরা নাকি বাঘ দেখছে বলে নাকি ওই সবাই মিলে ছেলেরা দেখতেছে, এই মানে বাঘ দেখতেছে কোথায় আছে কি নাই, ওই দেখার গেছে, তখনই ধরে ফেলছে। কার চা পাতা বাগান এটা? ওটা শ্যামাবদর এখানকার ব্যাপার। হ্যাঁ, এখানে। আচ্ছা, এই যে বাঘ না না আগে দেখা যায়নি। ডিপার্টমেন্ট জানিয়েছেন? ডিপার্টমেন্টকে তো এখনো মনে হয় জানানো হয় নাই বলে, এখনো জানা হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ রায়। কতক্ষণ আগে বাঘ প্রথম দেখা যায়? এই মোটামুটি ধরো ঘন্টাখানিক। ওটা সকাল 11টায়। হ্যাঁ, এইরকম টাইম। কি দেখলেন? দেখলাম বলতে এখানে তো চা পাতা বাগান আছে, তো ওইখানে চা কাটার জন্য লোক আসে কাজ করছে। তো ওরা তখন বলছিল যে একটা বাঘ আছে, বাঘটা নাকি অল্প একটু আহত হয়েছিল। তো আমরা তো তখন প্রথম দিকে কেউ বিশ্বাস করতেছিল না। কয়েকজন লোক ছেলে পেলে আমরা ঢুকছিলাম আর কি, যে মানে যাচাই করার জন্য সত্যি আছে কিনা। তারপর গোটা চা পাতা বাগানটা খোঁজার পর দেখা গেলো যে না, একজনকে অ্যাটাক করলো আর কি বাঘটা। আচ্ছা, অ্যাটাক করলো, যে আমরা নিজের চোখেই দেখলাম। বর্তমানে বাঘটা ওই চা পাতা বাগানটাতেই আছে। চা পাতা ওখানেই বাঘ রয়েছে। আচ্ছা, যে আহত হয়েছে তাকে কি নিয়ে যাওয়া হয়েছে? আর যে আঘাত পেয়েছে? হ্যাঁ, যাকে আহত হয়েছে সে বর্তমানে হাসপাতালে গেছে। টুকরি হাসপাতালে। ওইভাবে এসে সবাই দেখতেছিল, এসে প্রথমে চা পাতা বাগানে আর কি। তো এমনিতে সবাই দেখলাম যে নেই, তারপরে আমরা এমনি দেখার জন্য গেলাম, তারপর দেখতেছি ওখানে ড্রেনটাতে শুয়ে আছে। তখনই ও মানে অন্য সাইড থেকে একজন আসলো সামনে এগিয়ে, তাতে ও হামলা করার জন্য আমাদের এদিকে দৌড়ে আসে। কি ছিল সেটা? বাঘ ছিল। মানে বাঘই দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, বাঘই। কোথায় কোথায় আঘাত করছে? পিছনে। আচ্ছা, পিছনে এবং সামনে একাধিক জায়গা না? আচ্ছা, হাসপাতালে যাবে কি এখন? কি নাম তোমার? জয়ন্ত রায়। এটা কোন এলাকা? দক্ষিণ চট্টগ্রাম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বর্ষবরণকে কেন্দ্র করে বর্ষর শেষের দিনে শীতের রোদ মেখে তিস্তা পাড়ে পিকনিকে মাতলেন শহরবাসী। রাত পোহালেই বর্ষবরণ, আর তার আগেই শীতের মরশুমে তিস্তার পাড়ে যেভাবে পরিযায়ী পাখিদের কলরব শোনা যায়, ঠিক তেমনভাবেই বছরের শেষ রবিবারে দল বেঁধে শীতের রোদ মেখে তিস্তা পাড়ে চড়ুই ভাতিতে মেতে উঠেছেন শহরের মানুষ। তিস্তার 1 নম্বর স্পার থেকে 7 নম্বর স্পারের ধারে গাছের ছায়ায় চলছে রান্না, খেলাধুলো, গান বাজনা। কোথাও দেখা গেল সপরিবারে পিকনিকে মেতেছেন শহরের কংগ্রেস পাড়ার সঞ্জয় দত্তরা, আবার 4 নম্বর স্পারে তেজপাতা বাগানের সামনে হাসি ঠাট্টা নাচের মধ্য দিয়ে সপ্তাহান্তে পিকনিকে মশগুল সন্দীপ ভট্টাচার্য, শুভদীপ দাস, শঙ্খ, শুভ্র, নন্দীরা। ওদের মধ্যে ক্লিন্টন সরকার বললেন, বছরের শেষ, তার উপর রবিবার, বন্ধুদের সাথে সময় কাটানোর এর থেকে ভালো সুযোগ আর পাবো না। তাই পিকনিকের মধ্য দিয়ে প্রায় 25 জন বন্ধু একত্রিত হয়ে এই তিস্তা পাড়ে পিকনিক করছি। 6 নম্বর স্পারে পরিবারের সকলের সাথে পিকনিকে এসেছেন ভিতর পাণ্ডাপাড়ার দীপাঞ্জন দাস। নদীর একটি ছোট্ট ধারা পাড়ের থেকে দেখা যাচ্ছে, ওটাকে ভিউ রেখেই চলছে ফ্রাইড রাইস, চিকেন, পনির, চাটনি বানানোর পালা। ওর কথায়, শীতের মরশুমে চড়ুই ভাতি না করলে বছরটা পূর্ণ হয় না। আর পরিবারের সাথে পিকনিকে আসার জন্য তিস্তা পাড়ের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। এক, বাড়ির কাছে, দ্বিতীয়ত সেফও। মহিলারা আছেন, তাই সেফটির কথা মাথায় রাখতে হচ্ছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের তাপমাত্রা অবশ্য কিছুটা বেশি, কিন্তু তিস্তা নদীর পাড়ে হালকা হিমেল হাওয়ায় পিকনিকের প্রকৃত আবহাওয়া শহরবাসীকে টানছে নিজের দিকে। আর সেই টানেই তিস্তা পাড়ে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এছাড়াও স্কুলগুলোর পরীক্ষা শেষ হওয়ায় বিষয়টাও রবিবারের পিকনিকের উপযুক্ত দিন হওয়ায় একই কারণে এই জনসমাগম তিস্তা পাড়ে। এদিকে হবু বরদের সাথে 1 নম্বর স্পারের চরে পিকনিকে এসেছেন পৃথা সাহা, অঙ্কিতা বণিকেরা। তাদের পিকনিকের জনসংখ্যা 12 জন। রান্না, গান বাজনার সাথে চলছে সেলিব্রেশন। পৃথা জানান, সামনের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে, তার আগে বন্ধুদের সাথে ছোট্ট ব্যাচেলার পার্টি কাম পিকনিক, তার ওপর নিউ ইয়ার ইভ। সব মিলিয়ে আমরা ঠিক করলাম যে আজ পিকনিক করব। সবার ভোটে ডিসাইড করা হলো এই জায়গা, তাই এখানেই হচ্ছে আমাদের এই ছোট্ট পিকনিক। আজকে বছরের শেষ দিনে আমরা বুঝতেই তো পারছেন যে সারাটা বছর অপেক্ষা করি যে সামনের বছর আসবে, নতুন বছর আসবে, আমরা একটা নতুন বছর ফিরে পাবো একটা নতুন আশা নিয়ে। তো বুঝতেই পারছেন যে সেইভাবেই আমরা নতুন বছরের আশায় একটা আনন্দ করছি যে আগামী বছরটা যাতে আমাদের সব দিক দিয়ে ভালো হয়, সমস্ত দিক দিয়েই ভালো হয়। আর পিকনিক পার্টির নাম পিকনিক পার্টির নাম শোনেন। পিকনিক পার্টির নাম হচ্ছে সকাল সকাল। ঠিক আছে, আমরা সকাল সকাল আসছি, কেননা আমাদের স্পট ধরতে হবে। আমাদের আজকে পরিকল্পনা আমাদের খুব ছোট। আমরা সমস্ত ফ্যামিলি নিয়ে এসছি, বাইরের কেউ নেই। যারা এসছি আমরা সব আমার ভাই বোন, ঠিক আছে, ভাই বোন, দাদা বৌদি, তাদেরকে নিয়ে এসছি। এটাই আমাদের ছোট পরিকল্পনা, ছোট্ট একটা পিকনিক করা হচ্ছে। কিন্তু একটাই বিষয় যে এখন স্পারে পিকনিক করার এরকম একটা সমস্যা হয়ে গেছে। আগে আমরা স্পারে ওই পাশটায় 1 নম্বর 2 নম্বরে আমরা পিকনিক করতে পারতাম, কিন্তু এখন ইদানিং 2-3 বছর ধরে আমরা ওই সাইডে পিকনিক করতে পারি না। আমাদেরকে দূরে আসতে হয়, যার জন্য আমাদেরকে অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। কিন্তু কিছু করার নেই। এখন পশ্চিমবঙ্গের একটা সাংবিধানিক নিয়ম, এখন এটাকে আমাদেরকে ফলো করতেই হবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, বাঙালি, তো আমাদেরকে এটা নিয়ম পালন করতেই হবে। কিন্তু আশা করছি যে আগামী বছর ভালো হোক, এবং আজকে আমরা যারা আসছি, আমি এবং আদার্স যারা পিকনিক পার্টিরা এসছি, তাদের সব কিছু যেন ভালোভাবে
কমপ্লিট হয়, যারা সবাই যেন আনন্দ ফুর্তিতেই দিন কাটাতে পারে। এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশই আছে? এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ আছে, সমস্ত কিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। এখানে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো রকম খারাপ বা উচ্ছৃঙ্খলা কোনো কিছুই নেই। এখানে যারা আসছে সমস্ত কিছু ফ্যামিলি দেখতে পাচ্ছি, এখনো আসছে, এখনো মোটামুটি প্রায় 2টো বাজতে চলে, এখনো যারা আসছে তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা সমস্ত ফ্যামিলিরাই আসছে। তো এখনো পর্যন্ত কোনো রকম উচ্ছৃঙ্খলা বা কোনো রকম খারাপ আচরণের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখিনি, বা আমাদের মধ্যেও সেই পরিস্থিতি নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌমেশ্বর বিশ্বাস, বাড়ি জলপাইগুড়ি অরবিন্দনগর। আজকে আমাদের ফার্স্ট টিফিন আছে, একটা রসগোল্লা, কেক আর ডিম সেদ্ধ, আর তারপরে আছে চিকেন পকোড়া, যেটা আমার দেওর নিজে হাতে বানায়। চিকেন পকোড়া এত টেস্টি, এটা সবার জন্য খুব ফেভারিট খাবার। আর তাছাড়া আছে মটন আছে, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, প্লাস ভাত হবে, ঘন্ট হবে, নানান রকমের আইটেম হচ্ছে। আর তার সঙ্গে আছে বেগুন ভর্তা, যেটা ওটা লোভনীয় খাবার। সবাই তো মাছ মাংস খাওয়ার পরে যে বেগুন ভর্তাটা যে হয় না, ওটা দারুণ খেতে হয়। ভিতরে আপনার রসুন কাঁচা লঙ্কা দিয়ে এত টেস্টি খাবারটা। মোটামুটি কতজন এসছে আজকে? আমরা এসেছি মোটামুটি 40 জনের মতো এসেছি। আশেপাশে কতগুলো পিকনিক পার্টি? আশেপাশে সব দিকে, এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে দেখতে পাচ্ছেন, আরো আছে আরো 8-10 জন পার্টি আমাদের এই এরিয়াটুকু আছে। এছাড়া আদার্স পেছনে সামনে কোনো বিশৃঙ্খল? না, এখানে বিশৃঙ্খলা কোনো ব্যাপার নেই। সবাই সুষ্ঠু, যার ভাই বোন বা বন্ধুত্বের মতো সবাই সবার সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে। অন্যান্য বছর একটু বেশি ভিড় হতো, এবার দেখছি একটু কম। না, এই সাইডটা একটু ভিড়টা কম আছে, কারণ ওই সাইডটা প্রচুর ভিড় আছে। নিউ ইয়ারে অনেকে বাইরেও চলে গেছে, বাইরেও ঘুরতে গেছে, আবার এই হচ্ছে ব্যাপার। তো নতুন বছর আর কিভাবে সেলিব্রেট করবে? এই নতুন বছর সেলিব্রেশন করতে নানান রকমের, এই যে আজকের দিনটা রাত্রেবেলা আবার হয়তো আমরা পাশে হয়তো বোম টোম ফাটাবো, সবার সাথে সবাই হ্যাপি নিউ ইয়ার আলোচনা করবো, গল্প টল্প করবো। আপনার নামটা? আমার নাম বন্যা সরকার ধর। কোথায় বাড়ি? বাড়ি পিলখানা কলোনি, জলপাইগুড়ি। বর্ষবরণের ঠিক আগে রাস্তায় কড়াকড়ি পুলিশ প্রশাসনের। আগামীকাল নতুন বছর, তার আগের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং। কারণ বর্ষবরণের আগের দিন বহু পিকনিক পার্টি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায়, সেই সব গাড়িগুলো ট্রাফিক আইন মেনে চলছে কিনা সেটা দেখার জন্য রাস্তায় রাস্তায় পুলিশ চেকিং চলছে। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কের চানমারি গোলাই এলাকায়। পিকনিক করতে গিয়ে বহু চালক নেশা করে গাড়ি চালান, পাশাপাশি সিট বেল্ট না লাগিয়েও গাড়ি চালান বহু চালক। অন্যদিকে আজকের দিনে রাস্তাঘাটে মানুষজনেরও ভিড় থাকে, তাই গাড়িগুলো যাতে নির্দিষ্ট গতিতে চলাচল করে সেই সব দিকগুলো খতিয়ে দেখছে মালবাজার ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। মালবাজার ট্রাফিক পুলিশের ওসি দেবজিৎ ঘোষ বলেন, আজকের দিনে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি, সবাই যাতে ট্রাফিক রুল মেনে চলেন এবং লাইসেন্স ছাড়াও কেউ গাড়ি চালাচ্ছে কিনা সেটাই দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। যাচ্ছে তাদের ড্রাইভার প্যাসেঞ্জার সবাইকে বলছি যাতে গাড়ি একটু আস্তে চলে, প্রচুর গাড়ি চলছে। আজকে বর্ষ শেষ, আগামীকাল নতুন বর্ষ শুরু হচ্ছে, পিকনিক পার্টি প্রচুর, বিভিন্ন জায়গায় সবাই ঘুরতে যাচ্ছে। তার জন্য তাদের একটু বলছি সাবধানে গাড়ি চালাতে, হ্যাঁ, ড্রিঙ্ক করে যাতে গাড়ি না চালায়, ট্রাফিক আইন যাতে তারা মেনে চলে, এগুলি আমরা তাদের উপদেশ দিচ্ছি। দেবজিৎ বোস, ওসি ট্রাফিক, মালবাজার। মনীষীদের চিরস্মরণীয় করে রাখতে রাস্তায় রাস্তায় লাগানো হলো তাদের ছবি এবং তাদের বিভিন্ন বাণী। মনীষীদের না ভোলার আহ্বান পঞ্চায়েতের, তাই গলিতে গলিতে তাদের নামে নামকরণ। আজ বছরের শেষে নতুন বছরের শুরুতে গলিতে মনীষীদের বাণী সহ তাদের নামকরণের বোর্ড লাগিয়ে গ্রামবাসীদের উপহার দিলেন এলাকার কংগ্রেস পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ। তিনি শানুপাড়া এলাকার সবকটি গলিতে বিভিন্ন মনীষীদের ছবি ও বাণী লাগিয়ে মানুষকে মনীষীদের অবদান প্রচার করেন তিনি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহেরু সব একাধিক মনীষীদের বাণী বিভিন্ন গলিতে লাগানো হয়েছে। না, ব্যাপার হলো যে আমাদের শানুপাড়া দীর্ঘ 5 বছর আগে এই গলিগুলো আমরা নামকরণ করেছিলাম, তখন প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীমতী ছায়া ঘোষের আমলেই আমরা করেছিলাম। তো সেই সময় ওইগুলো কে বা কারা খুলে দিয়েছিল। তো এবার আমরা ভোটে জেতার পরে আমরা পুনরায় ওই গলিগুলোকে আবার নামকরণ, নতুন বছরের শুরুতে যাতে প্রত্যেকটা গলিতে আমরা একটা করে গলি নাম্বার সহ মনীষীদের বিভিন্ন বাণী আমরা প্রচার করছি, যাতে করে এলাকায় মানুষ যাতে মনে করে যে নতুন বছরে নতুন একটা পুরস্কার বা গিফট হিসাবে পাওয়া গেল, এটাই একটা
তাহলে কি মানুষের মনে কিছুটা মনীষীদের প্রতি আগ্রহ করার জন্য এটা মনীষীদের যে বাণী তারা যদি সকলে ফলো করে এই জন্য মনীষীদের বাণী সহ আমরা এটা বছরের শেষ দিনে কুয়াশার দাপট ডুয়ার্স জুড়ে। ঘন কুয়াশায় ঢাকলো ডুয়ার্স, সাথে কনকনে ঠান্ডা। রাত থেকেই কুয়াশা ছিল ডুয়ার্সে, ভোর নাগাদ কুয়াশার দাপট আরও বাড়ে। সকাল 9টাতেও সূর্যের দেখা পাওয়া যায়নি। কুয়াশার জন্য দৃশ্যমানতা খুবই কম ছিল, রাস্তাঘাট ফাঁকা। কুয়াশার কারণে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলেছে গাড়িগুলো। আজ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় সাপ্তাহিক হাট ছিল, কিন্তু কুয়াশা এবং ঠান্ডার কারণে এখনও কোথাও হাট সেভাবে বসেনি, খোলেনি দোকানপাটও। বছরের শেষ দিন ডুয়ার্স জুড়ে কুয়াশায় আচ্ছন্ন, রাস্তাঘাট মাঠঘাট সব কিছু। তবে এতে খুশি সাধারণ মানুষও। গত কয়েকদিন সেভাবে শীত অনুভব না হলেও এদিন জাঁকিয়ে পড়ল শীত। আজকে তো চারিদিকে রোদ ঝলমলে থেকে একদম বিদায় নিয়ে, রোদ ঝলমলে বিদায় নিয়ে কুয়াশায় আচ্ছন্ন ঢাকা চারিদিকে পরিবেশ। আমাদের ডুয়ার্সের এই ওদলাবাড়ি অঞ্চলটা খুবই সৌন্দর্য এক পরিবেশ, যে পরিবেশে আপনি এখন সকাল থেকে অত্যন্ত কুয়াশা এবং 12টার পরে একদম রোদোজ্জ্বল একদম পিকনিকের মৌসুম, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে চলছে একদম আমাদের এই প্রাকৃতিক পরিবেশ। পুরা কুয়াশা পড়ছে, কুয়াশা তো চারিদিকে পুরা, হয়তো আরেকটু কিছু দূর গেলে হয়তো এখন লাভাল দলেগাঁও আলগারা এইসব জায়গায় গেলে হয়তো বরফ দেখা যাবে, ঝিরিঝিরি বরফ। একটু যদি আগে পুকুর মাংজিং যাওয়া যায় সেখানেও না, আগের থেকে আরও ঘন কুয়াশা। একটু আগে আমরা বাগরাঘোটে ওয়াসাবাড়ি ওদিকে গিয়ে আসলাম, প্রত্যেক গাড়ির লাইট জ্বলিয়ে চলছে, কিছু দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে গাড়ির লাইট জ্বলে যাচ্ছে। তো এরকম একটু কুয়াশা দরকার, কুয়াশা হলে মানুষের এরকম কুয়াশা, এরকম ফগ, এরকম ক্লাইমেট থাকলে একটু আনন্দ উপভোগ করা যায়। সবাই যে সকালবেলা ভোরবেলা অনেক লোক বেরিয়েছে কুয়াশা উপভোগ করতে। 2023 বিদায় নিচ্ছে, এই কুয়াশা হয়তো নতুন আগমন হচ্ছে 2024-এর জন্য, সেটাই একটা শুভেচ্ছা থাকলো। আপনার নাম? আমার নাম মনোজ দাস, ওদলাবাড়ি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বছরের শেষ দিনে জাঁকিয়ে শীত পড়তে দেখা গেল জলপাইগুড়ি শহর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল থেকেই পারদের মাত্রা অনেকটাই নিচে ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছিল। রবিবার সকাল থেকে কুয়াশার চাদরে শহর ঢাকা না থাকলেও হালকা হাওয়া বইছিল, যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সাথে সাথে জলপাইগুড়িতেও শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে। ঠান্ডায় বের হয়ে সাধারণ মানুষ বলেন শীত পড়েছে অনেকটাই। বেশ ভালোই পড়েছে শীত। আর আমরা তো ছোটোবেলায় যা দেখেছি জলপাইগুড়ি, ধরুন 70-এর দশকের কথা বলছি, আমরা খুব ছোটো ছিলাম তখন বেশ ভালোই ঠান্ডা পড়তো। ইদানিং তো কমে গিয়েছিল ঠান্ডা। যাই হোক, আজকে বেশ ভালোই অনুভব করছি। এই যে বছরের শেষ দিনেই অনেকটাই, বছরের শেষ দিন আজকে অনেকটা ঠান্ডা অনুভব, অনেকটা ঠান্ডা অনুভব। ভাকা কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে কোনো রকম। শীতে ভাকা খাচ্ছে না লোক? হ্যাঁ খাচ্ছে টুকটাক। শীতটা কেমন লাগছে? তো আছে ভালোই ঠান্ডা। পরিমাণ বিক্রি বেশি হয়নি ভাকার? না। পড়েছে কেমন ভাকার বিক্রি? হ্যাঁ শীত পড়ছে তো, হ্যাঁ ভালো বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে? কোথা থেকে এসেছেন আপনারা? পান্ডাপাড়া কালীবাড়ি। বিক্রি হয় কেমন এখন? বিক্রি হয় মোটামুটি ভালোই। আর আজকে তো অনেকটাই শীত। আজকে তো অনেক শীত। হ্যাঁ, সকালবেলা যা হোক 2-4টা কাস্টমার ধরলো, এখন তো একটু কমজোরি হয়ে গেল। যত বেলা হবে তত মানে লোকজন কমে যাবে। সকালবেলা একটুখানি হয় আর সন্ধ্যাবেলা একটু হয়। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সারা বিশ্ব যখন নতুন বর্ষবরণের উৎসবে মেতে উঠবার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার প্রাক মুহূর্তে বিষাদের ছায়া চা বলয়ে। বর্ষবরণের প্রাককালে বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের সোনালী চা বাগান, চরম সমস্যায় চা শ্রমিকেরা। এবছর জেলা বইমেলা মালবাজারে অনুষ্ঠিত হলেও জলপাইগুড়ি দুই সংস্থার উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। আগামী কাল থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।